অনারেবল ভিউয়ার, আজকের আলোচনায় আপনাকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আলোচনা করব কার্ডিয়াক পেইন অথবা নন কার্ডিয়াক চেস্ট পেইন, যেটাই হোক না কেন, এর ঘরে বসে কীভাবে সহজভাবে সমাধান করা যায়। তো এই কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক অথবা সেন্ট্রাল অথবা পেরিফেরাল চেস্ট পেইনগুলো কীভাবে আইডেন্টিফিকেশন করা যায় সেটুকু কিন্তু আগে জেনে নিতে হবে। এটি কার্ডিয়াক পেইন কেমন হয়, যেমন ধরুন আমার এই যে কোনো জায়গা থেকে বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল নিতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে। হাতের দিকে যদি তাকান, আমার চেস্টের উপর হাতটাকে আমি প্রেস করেছি। এই হাতটি দেখুন, একটা যদি দীর্ঘস্থায়ী ব্যথা হয়, একটা ব্যথা অনেকক্ষণ থেকে আপনার বুকের উপর চাপ দিয়ে ধরে আছে, একদম শক্ত করে একটা দড়ির মতো চাপ দিয়ে বেঁধে রেখেছে, এবং সেই ব্যথাটা যদি আপনার দেখা যায় আপনার গলার দিকে চলে যায়, অথবা আপনার এই হাতের জয়েন্টের দিকে চলে যায়, অথবা আপনার বাঁ হাতের ভিতরের দিকে যদি এটি শিফট হয়ে চলে আসে, অথবা এদিকে যদি ঝিরঝির করে চলে আসে, এবং এর সঙ্গে যদি আপনার কখনো দেখা যায় যে আপনার কপাল ঘামছে, আপনার বমির একটা ভাব হচ্ছে, আপনার বুকে ধরপড় হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর আসছে, ঘন ঘন পেশাবের একটা চাপ আসছে, এবং সাধারণ ওষুধপত্র খেয়ে আপনার ব্যথাটা কমছে না, তাহলে আপনি ধরে নেবেন এটি একটি কার্ডিয়াক পেইন হতে পারে। তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু এই কার্ডিয়াক পেইন থেকে নন কার্ডিয়াক চেস্ট পেইন আছে এটাকে ভাগ করে ফেলা। ভাগ করে ফেললেই কিন্তু আমি সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হবে। তাহলে যদি আমি ধরেই নিই আমার একটি কার্ডিয়াক পেইন হয়েছে, অথবা হার্টের পেইন হয়েছে, হার্টের ব্যথা হয়েছে, তাহলে আমি কী করবো? ইমিডিয়েটলি আমি রোগীটাকে আশ্বস্ত করব, রোগীটাকে আমি একটা শান্ত পরিবেশে বসাবো এবং বসিয়ে নিয়ে তাকে বয়স বেঁধে তাকে ইকোস্পিন দিতে হবে। সাধারণত দেখা যায় একটি প্রাপ্তবয়স্ক বা তার উপরে যারা থাকে তাদেরকে আমরা 300 মিলিগ্রাম ইকোস্পিন একসঙ্গে দিয়ে থাকি, এবং তারপরেও যদি তার ব্যথাটি না যেয়ে থাকে, তার সঙ্গে আমরা গ্লিসারিন টাইনাইট স্প্রে জিভের নিচে দিয়ে থাকি। এর সঙ্গে একটু গ্যাস্ট্রিক যেন না হয় সেজন্য অ্যান্টাসিন, প্যান্টোপ্রাজল অথবা এসোমিপ্রাজল ওষুধ আপনাকে কভার দিয়ে দিতে হবে। এরপরে আপনি যখন আইডেন্টিফাই করতে পারলেন যে না, তার পেইনটি সাবসাইড করছে না, তাহলে কিন্তু আর ঘরে বসে থাকা যাবে না। তাকে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে কার্ডিওলজি রিলেটেড যারা চিকিৎসা করেন তাদের সাথে যোগাযোগ করবেন, হার্ট নিয়ে যারা কাজ করে তাদের সাথে কথা বলবেন, অথবা আপনাকে ইমিডিয়েটলি পার্শ্ববর্তী কোনো হসপিটালে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আমরা আইডেন্টিফাই করে সেইভাবে তার চিকিৎসার ব্যবস্থা করব। অন্য যে সমস্ত কার্ডিয়াক কারণগুলো আছে সেই কার্ডিয়াক কারণগুলো থেকে আলাদা করে তখন অবশ্যই তাকে কার্ডিওলজির ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। এবার আমি দেখি অন্যান্য যে সমস্ত কারণে সাধারণত এই সেন্ট্রাল চেস্ট পেইন হয়ে থাকে, যেমন ধরুন আপনার যদি গলার এখানে থেকে ইসোফেগাস একটা অংশ থাকে, সেই ইসোফেগাস রিলেটেড যদি কোনো পেইন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাকর্ডিংলি চিকিৎসা দিতে হবে। এছাড়া অ্যাংজাইটি, ডিপ্রেশন একটি এই সেন্ট্রাল চেস্ট পেইনের একটি কারণ। তা যদি হয় তাহলে আমাকে অ্যাংজাইটিটা দূর করতে হবে, এবং অ্যানজিওলাইটিক কিছু ড্রাগস আছে, যেমন নেক্সিটাল 10 মিলিগ্রাম সকালে খেতে পারি, অথবা যেমন ধরুন আমি অ্যানজিওলাইটিক আরও ওষুধ আছে, যেমন ধরুন এখানে অ্যানজেন্টা জাতীয় একটা ওষুধ আছে, সকালবেলা খেলে পরে সে 1 মাস বা 2 মাস কন্টিনিউ করলে সে ভালো একটা ফলাফল পাবে। এবার আমরা একটু দেখি যে অন্যান্য যে সমস্ত কারণে সাধারণত চেস্ট পেইন হয়ে থাকে সেটা পেরিফেরাল চেস্ট পেইনের মধ্যে বেশি পড়ে যায়। যেমন লাংস রিলেটেড কোনো কারণ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের জ্বর থাকবে, কাশি থাকবে, তারপরে আমাদের দেখা যাবে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আমাদের এই বুকে ব্যথা বেড়ে যাবে। সেরকম যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা অবশ্যই এই বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডক্টরের সাথে শরণাপন্ন হয়ে চিকিৎসা নিব। যেমন ধরুন অনেক সময় বুকে ব্যথাটা মাসল রিলেটেড কোনো পেইনের কারণে হতে পারে, অথবা বুকের খাঁচায় যদি কোনো ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে পাওয়া যেতে পারে। তাহলে সেরকম যদি হয়ে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে এই ধরনের রোগীকে প্যারাসিটামল গ্রুপের ওষুধ একটা করে দিনে 3 বার, অথবা ন্যাফ্লক্সিন জাতীয় ওষুধ 500 মিলিগ্রাম অথবা 250 মিলিগ্রাম যে ফর্মেই আমরা দিই না কেন, দিয়ে সকাল বিকাল দিয়ে আমরা পেইন রিলিফ করতে পারি। সঙ্গে আমরা কখনো কখনো মাসল রিল্যাক্সেন্ট দিয়েও ভালো ফলাফল পেতে পারি। বাকি যে সমস্যাগুলো থেকে গেল এই পেইনের জন্য, সেক্ষেত্রে একটা নিউরোলজি ডক্টরের সাথে আপনাকে শরণাপন্ন হতে হবে। সে কারণগুলো কি থাকতে পারে, যেমন PLID যদি থাকে, অথবা পোস্ট হার্পেটিক নিউরোলজি যদি থাকে, তাহলে অবশ্যই আমরা নিউরোলজি ডক্টরের সাথে শরণাপন্ন হয়ে অ্যাকর্ডিংলি আমরা ট্রিটমেন্ট নেব। তাহলে আলোচনা থেকে কি বোঝা গেল? আমার মেইন উদ্দেশ্যটা হলো বুকের ব্যথা যদি হয় তাহলে হার্টের কোনো ব্যথা কি না, অথবা হার্ট ছাড়া অন্যান্য যে কারণে ব্যথা হয়ে থাকে সেগুলো কিনা, সেগুলো আইডেন্টিফিকেশন করে আমরা কিন্তু অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট নেব। আতঙ্কিত হওয়ার কিছু নয়। আমি যদি সময় মতো চিকিৎসাটা আপনাকে বোঝাতে পারি, বা চিকিৎসাটা যদি আমরা চিকিৎসকের দোরগোড়ায় পুষতে পারি, তাহলে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই। আলোচনা আজকে এখানে আমি শেষ করব। এই আলোচনা থেকে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোনটি হার্টে ব্যথা, কোনটি হার্টে ব্যথা নয়। তাহলে আপনি দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। এই দ্রুত সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু একটি রোগীর জন্য অনেক কল্যাণকর হবে।
আমার এই আলোচনাটি আপনি নিজে দেখবেন, অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আলোচনা দেখার জন্য আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।